হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে চলে আসলাম নতুন একটা পডকাস্ট নিয়ে। তো পডকাস্ট শুরু হওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা তো সকলেই জানো যে আমাদের চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। তো সেই গিভ অ্যাওয়ে নিয়েই আজকে এই কথা, যেখানে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো তোমাদেরই অনেক কমেন্টস এসেছে, অনেকে রিকোয়েস্ট করেছিলে। তো সেখান থেকে আমরা ডিসাইড করলাম যে গিভ অ্যাওয়েতে সামান্য কিছু চেঞ্জেস আনবো। সেটা হচ্ছে, আমরা গিভ অ্যাওয়েতে 3জনকে উইনারের জন্য সিলেক্ট করছি, বাট সেটা আমরা পার্ট বাই পার্টে এনেছি। তো সেখানে আমরা ফার্স্ট উইনারকে দিচ্ছি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমাদের তরফ থেকে থাকছে উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর যখন 2,500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের তরফ থেকে থাকবে সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর 5,000 কমপ্লিট হয়ে গেলে আমাদের তরফ থেকে থাকবে যে লাস্ট লাকি 3জন ছিল, তার মধ্যে যে থার্ড উইনার, তার জন্য আমাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। তো তোমাদের জন্য এটা একটা অনেক বড় গুড নিউজ যে আমরা শুধুমাত্র 5,000-এ না, এখন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমাদের তরফ থেকে তোমাদের জন্য থাকবে গিফট হ্যাম্পার। সো দেরি করো না, আর বেশি দেরিও নেই আমাদের 1K সাবস্ক্রাইবার পুরো হতে। তো তোমরা যারা যারা চাইছো যে চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি বাট এই গিভ অ্যাওয়েতে সুযোগ নিতে, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য। তো পডকাস্ট থেকে তো প্রচুর কমেন্টস পাচ্ছি, তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ আমাদেরকে, তাতে আমরা প্রচুরভাবে এনকারেজ হচ্ছি। ডে বাই ডে আমরা নিজেদের মধ্যে অনেক চেঞ্জেস আনার চেষ্টা করছি, তোমাদের সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আজকে নতুন একটা পডকাস্ট নিয়ে আসলাম। সেই পডকাস্ট আজকে এখানকার না, সেটা হচ্ছে গুজরাটের সাইডের একটা গল্প, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক সেই ঘটনা। তো একটা মেয়ে ছিল, সে হচ্ছে গুজরাটের থেকে আসা। তো এবার ও হচ্ছে একটা পার্লারে জব করবে জন্য ব্যাঙ্গালোরে এক জায়গায় ওর চাকরি হয়। তো ব্যাঙ্গালোরে চাকরি হওয়াতে ও ব্যাঙ্গালোরে শিফট হয়ে যায়। এবার ও সেখানেই পার্লারে কাজ করতে থাকে। তো বেশ কিছুদিন কাজ করতে করতে ওইখানেই একজনের সাথে ওর পরিচয় হয়। পরিচয় হয় বলতে, যেরকম হয় না যে এক জায়গায় কাজ করলে তার থেকে যে সিনিয়র থাকে, তো সেই ওরকমে ওর একজন সিনিয়র দিদির সাথে পরিচয় হয়, যার সাথে ওর ভালো ওঠা বসা মেশা। এবার মেয়েটা এখান থেকে গিয়ে ফার্স্টে একা ছিল, একা এক জায়গায় রুম নিয়ে সে একা থাকতো। এবার পার্লারে ওইখানে কাজ করতে করতে কি হয়, ওর ওই দিদিটার সাথে একটা রিলেশন, এমন সুন্দর একটা রিলেশন তৈরি হয়ে যায় যে ও সেখান থেকে রুমটা ছেড়ে দেয়। রুমটা ছেড়ে দিয়ে ওই দিদির সাথে থাকা শুরু করে ওর সেম ওই ফ্ল্যাটে। এবার এরকমই চলতে থাকে, দিদির সাথে থাকে, দিদির সমস্ত কথা শোনা, দিদির কাজ করে দেওয়া, দিদির সাথে, দিদি যেখানে যায় সেখানেই মেয়েটাকে নিয়ে যেত। দিদি হচ্ছে, দিদি রান্নাবান্না করে দেওয়া, দিদি জামা কাপড় ধুয়ে দেওয়া, মানে এভরিথিং কাজ মেয়েটা করে দিত। মানে একটা খুব সুন্দর রিলেশন তৈরি হয়ে যায় ওই মেয়েটার সাথে। তো তারপরে এরকম চলতে থাকে। তো একদিন কি হয়, এরকম চলতে চলতে একদিন মেয়েটা হচ্ছে, মানে মেয়েটাকে ওর দিদি এতটা নিজের কন্ট্রোলে রেখেছিল যে আস্তে আস্তে না ওর বাড়িতে বেশি ফোন করতে দিত না। মানে মেয়েটা যখনই ওর বাড়ি থেকে কোনো ফোন আসতো বা মেয়েটা ফোন করতে চাইতো, ওর দিদি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতো ওই দিদিটা। তো এরকম হতে হতে মেয়েটা একসময় বাড়ির সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দেয়, মানে বেশি ফোন টোন করে না, এরকম চলতে থাকে। তারপরে মেয়েটা প্রত্যেক মাসে বাড়িতে টাকা পাঠাতো। এবার আস্তে আস্তে এরকমভাবে চলতে চলতে কি হয়, একটা সময় পরে গিয়ে ও বাড়িতে টাকা পাঠানোও বন্ধ করে দেয়। সেরকমভাবে কোনো যোগাযোগ করে না, কোনো টাকা পাঠাচ্ছে না। ওখান থেকে যদি কোনো, মানে গুজরাটের দিক থেকে যেখান থেকে ও এসেছিল, ওর কোনো বন্ধু-বান্ধব ফোন করলে ও বেশি কথা-টথা বলতো না। ও বেশিটা টাইম ও দিদির সাথেই স্পেন্ড করতো। এবার এরকম চলতে চলতে একদিন দিদি যে ছিল, ওই দিদির মানে একজন বয়ফ্রেন্ড ছিল। তো সে আসে বাড়িতে। তো দিদি ওকে বলে যে চা করতে। তো ও হচ্ছে চা করতে যায়। তো এবার চা করতে গিয়ে ও হচ্ছে, কিছু একটা মিস্টেক হয় সেখানে, হয়তো চায়ের জায়গায় কফি এনে নিয়েছিল। ওকে হয়তো বলেছিল চা করতে, বাট ও চায়ের জায়গায় হয়তো কফি নিয়ে আসে, মেবি কিছু একটা এরকম মিস্টেক হয়। তো ও যখন ওই চাটা নিয়ে আসলো ওর এই বয়ফ্রেন্ডকে দিতে, তখন ওই দিদি মানে ভীষণ রাগ হয়ে যায়, মানে ভীষণ বাজেভাবে রিয়াক্ট করে ওই মেয়েটাকে। এমনকি ওকে একটা থাপ্পড় মেরে দেয় সেই ছেলেটার সামনে।
তো ওই বিষয়টাতে না মেয়েটা সেভাবে অবাক হয় না, বাট ওই ছেলেটা যে ছিল ওর বয়ফ্রেন্ডটা, ও ভীষণভাবে অবাক হয়ে যায় যে এরকম একটা বাইরের মানুষের সামনে এরকমভাবে ও সিন ক্রিয়েট করলো। ছেলেটা যতটা চাচ্ছিল আটকানোর চেষ্টা করছিল ওর দিদিকে যে এরকম করো না, ঠিক আছে চলো হয়ে গেছে। বাট মেয়েটা ওর দিদিটা ভীষণভাবে রিয়াক্ট করে ফেলে মেয়েটার উপরে। আর মেয়েটার মধ্যে একদম নর্মাল একটা রিয়াকশন, কোনো রিয়াকশন ছিল না যে ওরকমভাবে ওকে একটা বাইরের লোকের সামনে চড় মারা হলো। বাট ওর রিয়াকশনটা ছিল একদম নর্মাল। তো ওরকমভাবে থাকলো। এবার দিদিটা একটু ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যেতেই ছেলেটা ওকে বলে যে, "তুমি কিছু বললে না কেন? মানে তোমাকে এইভাবে একটা বাইরের মানুষের সামনে এরকমভাবে একটা সিন ক্রিয়েট করা হলো। তো তুমি কিছু বলবে না?" তো তখন মেয়েটা বলে, "না, কি হয়েছে? দিদিই তো আমাকে মারলো। কিছু হবে না, দিদি তো করেছে।" তো একদম সিম্পল একটা নরমাল রিঅ্যাকশন। তো এবার ঠিক আছে, এরকম হয়ে গেল সেদিনের এটা ঘটনা। তারপরে নরমালি এরকম চলতে থাকে। তারপরে মেয়েটা আস্তে, আস্তে পার্লারে যাওয়া বন্ধ করে দেয়। যেখানে ও কাজের জন্য ব্যাঙ্গালোরে আসলো, সেই পার্লারে যাওয়াও বন্ধ করে দিল। ও সারাক্ষণ ওই দিদির সাথে থাকতো। দিদির কি লাগবে, দিদির কখন কি দরকার, দিদির কখন শরীর খারাপ, দিদির কখন যেটা যখন দিদির দরকার, এমনকি দিদি যেখানেই যেত না কেন ওই মেয়েটাকে সবসময় সঙ্গে করে নিয়ে যেত। এবার এরকম চলতে চলতে মেয়েটা যেহেতু ওখানে এখন বসে গেল না, মেয়েটা তো একটা কাজের জন্য আসা, এখন সে কোনো কাজ করছে না। তো আস্তে 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 ওর হচ্ছে ব্যাংক ব্যালেন্সও শেষের দিকে হতে থাকে। তো এরকমভাবে মোটামুটি 2.5-3 মাস হয়ে গেল এই ঘটনার। তো এবার একদিন কি হয়, মেয়েটার কোনো রিলেশন ছিল না, মেয়েটার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তো একদিন ও নর্মালি ফোন চালাতে চালাতে, ও দিদি সেই সময় বাড়িতে ছিল না। এবার কি হয়, ওর যেহেতু বন্ধু-বান্ধব কারোর সাথেই ও কথা বলছে না, ওর বাড়ির লোকের সাথেও কথা বলা বন্ধ করে দিচ্ছে। তো একদিন কি হয়, হঠাৎ করে ও মনে করে যে এমনি ডেটিং অ্যাপগুলো, তো এবার ও হচ্ছে যখন ওই ডেটিং অ্যাপ খোলে, তো এখানে নর্মালি ওর কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের সাথে এমনি টুকটাক কথা বলতে থাকে। তো এবার একদিন কি হয়, ওর যে দিদি ছিল তার বয়ফ্রেন্ড বাড়িতে আসে। এবার বাড়িতে আসার পরে নর্মালি সন্ধ্যার টাইমে বাড়িতে এসেছিল। এবার ও দিদি বলে যে সেই সময় দিদির বয়ফ্রেন্ডের সাথে বেশ কিছুদিন ধরে ওদের ঝগড়া চলছিল। ঝগড়া চলাতে ও দিদি বলে যে বাড়িতে আসতে যা কথাবার্তা আছে না আছে সেটা বাড়িতে আমরা ক্লিয়ার করে নেব। তো এবার ছেলেটা ওইদিন বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ওর দিদি বলে, মেয়েটাকে বলেছিল যে দুজনের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। এবার কোল্ড ড্রিঙ্কস আনতে মেয়েটা ভেতরে গেল কিচেনে। কিচেনে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ওদের মধ্যে তখনও সেই দিন তর্ক বিতর্ক চলেই যাচ্ছিল। এবার কিছুক্ষণ পরে মেয়েটাও উঠে কিচেনে যায়, যে দিদি সেও উঠে কিচেনে গেল। তো হুট করে কিচেনে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা জাস্ট মেয়েটা রেডি করেছে যে ও নিয়ে এদিকে আসবে, ফট করে ওর হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ও নিজের গায়ের লোম ছিঁড়ে সেটাকে আগুনে পুড়ালো। পুড়ানোর পরে সেই একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের মধ্যে সেটাকে মিশিয়ে দিয়ে বলছে, "আমার সাথে ব্রেকআপ করবি? এত সাহস তোর, তুই আমার সাথে ব্রেকআপ করবি? এবার দেখ আমিও দেখবো যে তুই কি করে আমার সাথে ব্রেকআপ করিস।" ও একা একা এত বেশি মাথার মধ্যে ওর এগুলো চলছিল যে ও খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা কিচেনে এসে করে, খুব তাড়াতাড়ি বলে বলে একা একাই জলের মধ্যে, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওই পোড়া লোমটাকে মিশিয়ে ও একা একা এই কথাগুলো বলে যাচ্ছে। তো মেয়েটা দাঁড়িয়ে, মেয়েটার ওর অ্যাক্টিভিটিটা একটু অদ্ভুত লাগলো, কিন্তু মেয়েটা কিছু বলে না। মেয়েটা ও যে ঘটনাটা ওখানে ওই মুহূর্তে করে, মেয়েটা জাস্ট ওটা ওখানে দেখতে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। তো তারপরে মেয়েটার হাত থেকে ওরকম নিয়ে চলে যায়, গিয়ে ছেলেটাকে দেয়, ও নিজেও কোল্ড ড্রিঙ্কস নেয়। তো তারপরে এই একটা পার্ট ছিল যে এই যে ব্যাপারটা মেয়েটা একটু চিন্তা করে। এবার তারপরে এরকমই দিনের পর দিন চলতে থাকে। মেয়েটা বাড়ির থেকে কোথাও বেরোয় না, কারোর সাথে যোগাযোগ নেই। বাড়ির লোক ফোন করলেও মেয়েটা ফোন রিসিভ করে না, এমনকি ওর কোনো বন্ধু-বান্ধবের কলও সে রিসিভ করে না। তো এরকমভাবে ঘরের মধ্যেই পড়ে থাকে। আস্তে আস্তে তার ব্যাংক ব্যালেন্সও শেষের দিকে। যেহেতু কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে আছে, অবভিয়াসলি ব্যাংক ব্যালেন্স আর কতদিন চলবে। তো আস্তে আস্তে সেটাও শেষের দিকে। আর ও সারাদিনে শুধু একটাই মাথার মধ্যে ঘুরে যায়
যে দিদির কখন কি লাগবে, মানে দিদির সব কিছু ও রেডি করে দেবে। তো এরকম চলতে চলতে একদিন দিদি বাড়ির থেকে বেরিয়েছে বিকেলের দিকে, তো একজনের সাথে কথা বলছে, যেই ডেটিং অ্যাপ তোমাদের বললাম, সেই অ্যাপে ও নর্মালি একজনের সাথে কথা বলছিল। তো বলতে বলতে মেয়েটা ওর মানে ব্যাপারগুলো শেয়ার করে যে সব কিছুতেই দিদি, যেটাই বলবে দিদি, দিদি দেখা করতে বললে বলে আমি দিদিকে বলে দেখা করব। তো ছেলেটা যে ছিল, মানে সেই অচেনা ব্যক্তি, সেই ছেলেটা বলে যে তুমি এত যে এরকম তোমার মধ্যে কি কিছু প্রবলেম হচ্ছে না কি হচ্ছে, কারণ তুমি তো নতুন আসছো, সেখানে তুমি কাজও করছো না, কাজও ছেড়ে দিলে, তো তোমার কি হলো না হলো, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা চেনা অ্যাস্ট্রোলজার আছে, তুমি একবার ওর সাথে কথা বলে রাখো। তো মেয়েটা কোনো কারণবশত মেয়েটা রাজি হয় যে ঠিক আছে একবার কথা বলে দেখি যে কেন এরকম বা কি ব্যাপার। তো মেয়েটা রাজি হয়ে যায়। এবার ছেলেটা ওই অ্যাস্ট্রোলজার যে ছিল তার ডিটেলস দিয়ে দেয় ওকে, যে তুমি একবার কথা বলে দেখো যে তোমার যদি কোনো যদি এটার থেকে তুমি যদি প্রবলেমগুলো থেকে যদি বেরোতে পারো বা কিছু। তো মেয়েটা দিন বাড়িতে ছিল সন্ধ্যার দিকে। তো মেয়েটা হচ্ছে ওই অ্যাস্ট্রোলজার যে ছিল তার সাথে কথা বলে। একজন ছেলে, বেশি বেশি বয়সও না, মোটামুটি ৩০-৩৫ বছরের একজন ছেলে ছিল। তো তার সাথে কথা বলে। এবার সে পুরো বিষয়টা জিজ্ঞেস করে ওকে, মানে কোথায় বাড়ি, কী নাম, বা যেখানে ও থাকে সেই দিদির ডিটেলস, এরকম অনেক কিছু জিজ্ঞেস করে। তো মেয়েটা একটা ফ্লোতে অনেকটা সময় ধরে কিছু কিছু জিনিস বলে দেয়। এবার বলে দেওয়ার পরে তো ছেলেটা ভাবে যে যেহেতু এরকমভাবে ফোনে ফোনে তো সব জিনিস সম্ভব না, তো মেয়েটাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি একবার আমার সাথে দেখা করো, কারণ তোমার তো সব সমস্যাই আমি বুঝলাম, তোমার যা কথাবার্তা আমি শুনলাম তাতে আমার যেটা মনে হয় যে তোমার একবার আমার সাথে দেখা করা উচিত। তো মেয়েটা বলে যে আমি তো ওইভাবে দেখা করাটা আমি পসিবল না, কারণ আমি দিদিকে ছাড়া ওরকম বেরোই না, তো আমি তো নিজে গিয়ে দেখা করতে পারবো না। তো ছেলেটা ভাবে যে যেহেতু এসে দেখা করতে পারবে না, তো আমি যদি যাই, মানে ছেলেটার একবার সামহাও কোথাও গিয়ে মনে হয় যে মেয়েটা হয়তো যদি কোনো প্রবলেমে থাকে বা কিছু, একবার গিয়ে দেখা করা যাক। তো ছেলেটা মেয়েটাকে বলে যে তাহলে তোমার আসতে হবে না, আমি তোমার সাথে গিয়ে দেখা করছি। তখন মেয়েটা বলে যে কালকে আমাকে দিদি বলেছে যে বিকালে 4টার দিকে শপিং মলে নিয়ে যাবে। তো মেয়েটা বলে যে আমার যেহেতু দিদির সাথে কালকে আমার সন্ধ্যার দিকেই মানে বিকালের দিকে বেরোনোর কথা, তো 4টার সময় তুমি ওই শপিং মলটাতে আসো, আমি তোমার সাথে ওখানে দেখা করব। তো ছেলেটা বলে ঠিক আছে, 4টার সময় তাহলে কালকে আমি ওখানে যাচ্ছি, তোমাকে ফোন করব, তোমার সাথে দেখা হবে, যা কথা বলবো আমরা সামনাসামনি কথা বলে নেব। তো ঠিক আছে। এবার কালকে যখন, মানে পরের দিন যখন মেয়েটা শপিং মলে গেছে ও দিদির সাথে, যেরকমটা কথা ছিল, তো শপিং মলে গেছে। তো এবার ছেলেটাও শপিং মলে গেছে। তো ছেলেটা শপিং মলে গিয়ে মেয়েটাকে ফোন করলো। তো ফোন করার পরে মেয়েটা দেখলো যে একটা আননোন নাম্বার। প্রথমে মেয়েটা ফোন রিসিভ করলো না। তো ছেলেটা ভাবলো হয়তো ব্যস্ত আছে বা সামনে দিদি আছে, রিসিভ করলো না, আরও একবার কল করি। তো আরও একবার কল করলো। তো মেয়েটা তখন রিসিভ করে বলছে হ্যালো কে। ছেলেটা বলল যে আমি তো এই যে অমুক বলছি, কালকে যে তোমার সাথে কথা বললাম। বলছে কখন কথা বললাম? বলে এই যে কালকে রাত্রে উঠে তোমার সাথে আমার কথা হলো যে তুমি আজকে 4টার সময় শপিং মলে আসবা, তোমার লাইফে এই প্রবলেম চলছে, তুমি দিদির কথা, এই যে দিদির যে কথাগুলো বললা। মেয়েটা বলে যে কই আমি তো ফোন করিনি, আমি তো কিছু বলিনি। তো ছেলেটা অনেকটা সময় মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আমাকে কালকে ফোন করেছো, এই নাম্বার নাহলে আমি কি করে তোমাকে বলছি, তুমি আমাকে বলছো 4টার সময় আসবা, আর 4টার সময় আমি জানলাম কি করে যে তুমি 4টার সময় শপিং মলে থাকবে। তো এরকম বলাতে তখন মেয়েটা বলে আচ্ছা আমি দাঁড়াও দিদিকে একবার জিজ্ঞেস করি। সেই যে ও দিদিকে জিজ্ঞেস করবে বলে ফোনটা রাখলো। তারপরে না কোনো কল, না কোনো মেসেজ। ছেলেটা তারপরে ওকে আবার ফোন করে, বাট ওর মোবাইল সুইচ অফ। টোটালি বশীকরণ। সেই যে মেয়েটা ছিল
মেয়েটার উপরে ওই দিদির পুরোপুরি বশীকরণ করে তাকে বশ করে নেওয়া হয়ে গেছে। আর যেটা অনেকটা সময় চলে গেছে যে মেয়েটা এতটা ওই বশে চলে এসেছে যে ও আগের দিন যে একটু হলেও দিদির সম্পর্কে যে ওর মাথায় এসেছিল, পরের দিন ও আবার মানে সেই রাত্রে আবার ও দিদি জানি না কি করলো, যে পরের দিন মেয়েটা আবার ভুলে গেছে যে ও আগের দিন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে তার দিদিকে নিয়ে কথা হয়েছিল। মানে আজকের ডেটে বশীকরণ এত মাত্রায় ছড়াচ্ছে, বিশেষ করে ওই সাইটগুলোতে এত পরিমাণ ছড়াচ্ছে যে তোমরা ভাবতে পারবা না যে এটার কতটা ভয়ানক রূপ হতে পারে। তো সেই মেয়েটার তারপরে কি হলো না হলো সেইগুলো নিয়ে কোনো আপডেট আর পাওয়া যায়নি, কারণ ও ওর দিদির বশে এতটাই চলে এসেছিল যে ওর দিদি ছাড়া ও আর কিছু মানে বলতেই পারবে না, বুঝতেও চায় না। আর যদি কোনোটা সঠিক না, সেটা ভুল, ও জানলেও ও সেই অবস্থাতেই ছিল না যে সেটারও সমাধান করবে বা সেই ব্যাপারটা থেকেও বেরোবে। তো এতটা বশীকরণ জিনিসটার এত পাওয়ার যে তোমরা বুঝতেই পারলে ঘটনাটা কীরকম মাত্রায় মানে চলে গিয়েছিল। তো একটা জিনিস এখন আবার মনে পড়ে, সেটা হচ্ছে ছোটবেলায় যখন বাবা মা বাড়ির থেকে স্কুলে যেতাম বা টিউশন যেতাম, বাবা মা সবাইকেই বলে থাকে যে কেউ রাস্তায় কিছু দিলে নিতে না বা খেতে না। তো সেই কথাগুলার কত বড় মানে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে বোঝা যায় যে সত্যি সেই ছোট ছোট জিনিসগুলো আমরা সেই সময় তো বুঝতাম না, বাট আজকের ডেটে এই জিনিসগুলোই যে কতটা পরিমাণ মানুষের লাইফ নষ্ট করে দেয়, একটা মানুষকে কতটা নিজের আয়ত্তে করে নেওয়া যায়। তো আজকের এই পডকাস্ট ছিল সেরকমই একটা ঘটনা নিয়ে, যেটা তোমাদের কি মতামত শুনে কেমন লাগলো, কি মতামত আছে কমেন্টে অবশ্যই জানিও। আবার আসবো এরকম নতুন একটা পডকাস্ট নিয়ে। আর গিভঅ্যাওয়ে নিয়ে যেটা বললাম যে আমরা এখন 5000 না, শুধুমাত্র 1K সাবস্ক্রাইবার পুরো হলেই দিচ্ছি আমাদের তরফ থেকে উইনারকে গিফট হ্যাম্পার। সেখানে থাকবে একজন উইনারের জন্য গিফট হ্যাম্পার, তারপরে যখন 2500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন থাকছে সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার, আর দেন 5000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেলে আমাদের তরফ থেকে থাকছে থার্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। তো আজকের পডকাস্ট কেমন লাগলো কমেন্ট করে তোমরাও জানিও যে তোমাদের কি মতামত এই স্টোরিটা শুনে। আর আবারও আসছি গিভঅ্যাওয়ে নিয়ে, যেটা তোমাদের ফার্স্টেই বললাম যে চ্যানেলে গিভঅ্যাওয়েতে আমরা একটু চেঞ্জেস আনলাম তোমাদেরই রিকোয়েস্ট হিসাবে, যেখানে আমরা শুধুমাত্র একজনকে না লাকি 3জনকে তো উইনার বানাবোই, বাট সেটা একটু আমরা পার্ট করে নিয়েছি, যেখানে আমরা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে দিচ্ছি গিফট হ্যাম্পার। আর 1K হতে বেশি দেরি নেই, সামান্য কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, যেটা কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকছে তোমাদের জন্য গিফট হ্যাম্পার। আর যেটা আমরা লাইভে এসে অ্যানাউন্স করবো যে সে কে লাকি উইনার হচ্ছে। আর তারপরে চলে আসবে 2500 সাবস্ক্রাইবার পুরো হলে সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার, থার্ড উইনারের জন্য আমাদের তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার, আর যেখানে 5000 সাবস্ক্রাইবার পুরো হলে সেটা আমাদের তরফ থেকে অ্যানাউন্স করা হবে। সো দেরি করো না, আমরা তো ওই গিভঅ্যাওয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড, তোমরাও কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। তো চলো আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে, সবাই ভালো থেকো, চলো বাই।